নমস্কার বন্ধুরা, এটা আমাদের প্রথম ব্লগ। তো আমরা আজকে আপনাদের সামনে এমন একটা জায়গা তুলে ধরতে চলেছি, খুব রহস্যজনক জায়গা। এই জায়গাটা অবস্থিত অম্বিকা কানলায়। তো কানলারই অর্ধেক মানুষ, মিনিমাম 80% মানুষ তো জানেই না এই জায়গাটা সম্বন্ধে। আমরা সেই রকম একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো এই জায়গাটা অম্বিকা কানলার গঙ্গার ধারে। আমরা এখন গঙ্গার ধারে রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা হনুমানজির মন্দির পড়লো। আমরা হনুমানজিকে নমস্কার করে দিয়ে হনুমানজির মন্দিরের পাশ দিয়েই রাস্তাটা দিয়ে আমরা ঘুরে গেলাম। তো আপনারা যারা বাইরে থেকে আসবেন, অম্বিকা কানলা স্টেশনে নেবে, বলবেন বালির বাজার হনুমানজি মন্দিরের সামনে নামবো। ওখান থেকে 5 মিনিট হেঁটে পথ, তাহলেই আপনারা পৌঁছে যাবেন। তো এখানে এটাই আমাদের কানলার অম্বিকা কানলার গঙ্গাধারের রাস্তা। আপনারা হয়তো ভিডিও দেখছেন, বললে গঙ্গা কোথায়, মা গঙ্গা কোথায়, ঠিক আমার এখনও অবধি জানা নেই। তবে বর্ষাকালে এলে অবশ্যই আপনারা এখানে মা গঙ্গাকে পেয়ে যাবেন, কিন্তু এই সময় একটু মা গঙ্গার দেখা পাওয়া যায় না। আমরা পৌঁছে গেছি আশ্রমের কাছাকাছি। তো আমরা আশ্রমের গেট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা পৌঁছে গিয়ে দেখলাম গেট বন্ধ। যা এই দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াও বইছে। ভাবলাম কি আজকের দিনটা বৃথা যাবে। আবার না, একজনের সাথে দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম যে মন্দির কি বন্ধ, ঢুকতে পারবো না? বললো না, আপনারা পেছন দিক দিয়ে ঘুরে যান, পেছন দিকে দরজা আছে, সেটা সবসময় খোলা থাকে। আর গাড়িটা তার কথা মতন ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে একটুখানি এগোতেই বাঁহাতে রাস্তাটা পড়লো। বাঁহাতে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে একটুখানি এগোতেই আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তার সামনে অনেকটাই সরু। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাওয়া শুরু করলাম। আমার সাথে আরেকজনকে দেখলেন, সে ক্যামেরা ধরেছিল, সেই পুরো ভিডিওটা করেছে। বয়স অনেক ছোট হলেও সে যতটা পেরেছে ভিডিওটা করেছে। তো আমরা মন্দিরের দরজার কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেকটা সরু, সেই জন্য গাড়িটা আমাদের ওইখানেই পার্ক করতে হয়েছে। এই যে মন্দিরের দরজায় লেখা আছে সর্বদা গেট বন্ধ করুন। তো গেট এমনি খোলাই ছিল, আমরা খুলে ঢুকলাম। গেটে লেখা কথার মতন মন্দিরের দরজাটা আটকে দিলাম। এটা হচ্ছে স্বামী দিব্যানন্দ মহারাজ, তার আশ্রম এটা। এখানে আমি আগে আসিনি বলাটা ভুল, এর আগেও অনেকবার আমি এসেছি, কিন্তু এত সুন্দরভাবে ছিল না জায়গাটা। এখানে বন জঙ্গলে ভর্তি ছিল। তো হঠাৎ কি মনে হলো জানি না, আমরা একটা ব্লগ করব, ইচ্ছা হলো। তো কোথায় করব না, এই জায়গাটার কথাই মাথায় এলো প্রথমে। তো এসে ভাবিনি যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। তো এসে তো আমরা অবাক হয়ে গেলাম যে যেই জায়গাটা যে দেখে গিয়েছিলাম তার থেকে অনেক বদলে গেছে। আপনারা এখন যেটা দেখছেন এটা পঞ্চবটি বৃক্ষ, মানে 5খানা বৃক্ষ একসাথে করা আছে, যেটা দক্ষিণেশ্বরেও আছে। সেখানে রামকৃষ্ণ সাধনা করেছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানেও কিন্তু এক মহাপুরুষ সাধনা করেছিল, তিনি হলেন ভবা পাগলা। তিনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন। আমরা আস্তে আস্তে নাট মন্দিরের দিকে এগোচ্ছি। সেখানে ঢুকেই প্রথমে দেখলাম একটা যজ্ঞকুণ্ড করা আছে। তো এতক্ষণ আমরা অনেকক্ষণই এসেছি মন্দিরে, কিন্তু আমরা কাউকে এখনো অবধি দেখতে পাইনি। আমরা নিজেরাই নিজেদের মতো করে সব কিছু বোঝার চেষ্টা করছি। তো এখানে জলের জার ফার আছে, পাশে একটা ঘরও আছে, নিশ্চয়ই কেউ থাকেন। এখনো অবধি কাউকে আমরা দেখতে পাইনি। বেশ সুন্দরভাবে গোছানো এটা আশ্রম একটা।
তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার ওই পঞ্চবটী বৃক্ষর কাছে যাচ্ছি। ওখানে সুন্দর কিছু মন্ত্র লেখা আছে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগের, সেগুলো আপনাদের একবার দেখাবো। এখানে সত্যযুগের মন্ত্র লেখা আছে প্রথমেই, গাছের ডালটা যেন ঠিক বোঝা যাচ্ছে না, তবু পড়ার চেষ্টা করছি। ওং নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। এটা হলো সত্যযুগের মন্ত্র। এবার তারপরেই আছে ত্রেতা যুগ। ত্রেতা যুগে লেখা আছে রাম নারায়ণ নান্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন। আচ্ছা, দাপর যুগ, দাপর যুগের মন্ত্র লেখা আছে হরে মুরারে, তারপর মধু কৈকটভ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা, এটা তারপর আসছে কলিযুগ। কলিযুগের মন্ত্র, কলিযুগের মন্ত্র তো আমরা সবাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করেই কলিযুগে মুক্তির পথে এগোতে হবে, এটা এমনই ভগবানের নীতা। আচ্ছা, পঞ্চবটী বৃক্ষটা একবার উপর থেকে আপনাদের নিচ পর্যন্ত দেখিয়ে দিই। এখানে অশ্বত্থ, বট, বেল গাছ, নিম গাছ, আর একটুখানি পেছন থেকে ঘুরে গিয়ে দেখতে পেলাম আমলকি গাছ, এই পঞ্চবটী বৃক্ষই আছে। আর পাশে জবা গাছ লাগানো আছে। পরে আমাদের এক আশ্রমিক সন্ন্যাসীর সাথে দেখা হলো, তো তিনি জানালেন জবা গাছগুলো তার শখেই লাগানো হয়েছে। এটা হচ্ছে মায়ের মেন মন্দির, প্রধান মন্দির। কিন্তু আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দির বন্ধ ছিল, তো তখন আমাদের মনটা খারাপ হলো যে এত দূর আমরা এলাম কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হলো না, মায়ের দেখা হলো না। তো আমরা ভাবলাম নিশ্চয়ই কিছুক্ষণ পর মন্দির খুলবে, তো আমরা ওখানে সময় কাটাতে রাখলাম। এখানে কিছু মহান পুরুষের নাম লেখা আছে যারা এই মন্দিরটা নির্মাণ করতে সাহায্য করেছিল। সব থেকে উপরে লেগে সদানন্দ, তখন এইগুলো সব জঙ্গলই ছিল, তারপরে এনার সাথে আমাদের দেখা হলো, এনার সাথে অনেক কথা হলো। গর্তগুলি ছিল, ছাদ ভেঙে গিয়েছিল, মানে মাথায় জল ফল পড়তো। তো আর এদিকে বিল্ডিংও ছিল না, এটা থাকার জন্য বিল্ডিং আমাকে বানাতে হতো। না না না, এটা যোগ্য বেদি, এটা কালী পুজোর উৎসব 29শে ফাল্গুন বা বিশেষ বিশেষ দিনে অমাবস্যা হোমযজ্ঞ হয়। আচ্ছা, পঞ্চমন্দির আসন হচ্ছে আপনার ভেতরে যেটা মা বসে আছে ওই বেদিটা। আচ্ছা, ওটা ছিল সেই বহু আগে 138 বছরের ওটা পুরনো ছিল। আর এইটা পঞ্চবটী, পঞ্চবটী অর্থাৎ পাগল যেটা সিদ্ধি লাভ করেছিল পাগলা, এটা আমি আসার পরে আপনার হয়েছিল আর কি, মানে হলো এটা ওই গাছ ছিল একটা, এই বড় গাছটা ছিল, আমি যখন এলাম তখন গাছটা নষ্ট হয়ে গেছিল, মানে হেলে গিয়েছিল। আচ্ছা, দেখভালের অভাব ছিল, সব শেকড় বেরিয়ে গিয়ে গাছটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তারপরে গাছটা আপনার করবো, এবার অত বড় গাছ তো মানুষ করা, সেই সদানন্দ বাবা যিনি প্রতিষ্ঠা করেছেন, যার নামে আশ্রম, ওনার আমলের গাছ 138 বছর। ওই জন্য ছেলেগুলোকে ডেকে বললাম যে এখানে করো, মিস্ত্রি দেখে বাউন্ডারি দিয়ে ঘিরে দাও। মিস্ত্রিকে বললাম ওখানে মাটি ফাটি ফেলে দেওয়া, মিস্ত্রিগুলো থাকবে না, ফাটিয়ে দেবে, বাউন্ডারি ঘিরতে হবে, ঢালাই করতে হবে, গোল করে ঢালাই করে বাউন্ডারি দিন, দিয়ে তারপরে আপনি মাটি বা গঙ্গার মাটি, গোবর সার সব দেন, তাহলে ওটা দাঁড়াবে, না হলে গাছকে রাখা যাবে না। তো সেইটা তো ঠিক করেছিলাম, তখন মায়ের আদেশ হলো যেটা পঞ্চবটী প্রতিষ্ঠা করে। এবার অসৎ ছিল, মায়ের মুখের কথা অনুযায়ী আপনার ওই জবাটা ফুলের জন্য লাগানো হয়েছে পাশে, ওই বাচ্চা কাচ্চা হাত দিয়ে দেয় তো অমঙ্গল হবে, ওই অসৎ ছিল আপনার। তারপরে মায়ের আদেশ অনুযায়ী আপনার ওই বট, নিম, বেল আর আমলকি
4টে কেটে প্রতিষ্ঠা হলো, তো এতটুকু ছিল গাছগুলো তখন। 5 বছর হয়ে গেল। তো ওগুলো বড় হয়ে গেছে। এখান দিয়ে আবার ঘুরবেন, দেখবেন ওই আমলকিটা আছে। তো গোয়ার পর নিমফিম আমাদের মাটিতে আমলকি হয় না। আমলকি অ্যাকচুয়ালি আমাদের মাটি তো নয়, নেপাল টেপাল হ্যান ত্যান। হ্যাঁ, ওই সাইডে আপনার আমলকি হয়। তো যার ফলে পাহাড়ি এলাকার ওইসব সাইডগুলোতে হয়। তো যার মায়ের আশীর্বাদে গাছ দাঁড়িয়ে দিয়েছিল। আর এই গাছগুলোতে ফুলের জন্যে এমনি জবা তো যা আছে ওইদিকে, আগে তো পুরো জবাই ভর্তি ছিল। আচ্ছা জবা ছিল এই লাইনটা, পুরো পঞ্চমুখী জবা ছিল এই লাইন। আচ্ছা আচ্ছা। কিন্তু এবার নাট মন্দির হবে, আমার বিল্ডিংয়ে যাওয়া আসা, হ্যাঁ হ্যাঁ, তো যার ফলে ওগুলো নষ্ট করে দেওয়া হলো। খুব সুন্দর হয়েছে জায়গাটা সত্যি। আর ওই গাছপালা ওই একটু ভালোবাসি আমি, কিন্তু সময় দিতে পারি না। এই তো খেলাম এখনই 4টে খেয়ে উঠি আমি 12 মাস। লোকে 1টার সময় খেয়ে ঘুমোয়, আমি 4টেই ভাত খেয়ে উঠি 12 মাস। এত কাজের চাপ আমার, তার মধ্যে থেকেও ওই একটু পাগলামো আর কি। ওই কোনদিন খোল দেওয়া, খাবার দেওয়া, হ্যান নয় ত্যান নয়। এগুলো করতেই হবে, নাহলে হ্যাঁ, গাছ বাঁচবে না। তো এবার তো আশ্রম, তো এটা ছিমছাম থাকবে, হ্যাঁ, বা একটু গাছপালা, প্রকৃতি তো নেই, তো প্রকৃতি। না ওইটাই। তো যার ফলে এ তো একটা বাতাসে ভারসাম্য রাখার একটা বড় ব্যাপার। ওয়েদারকে তো ধরে রাখে প্রকৃতি, এখন তার গাছ নেই, না যার ফলে তাও আমাদের মানে আমাদের মানে পশ্চিমবঙ্গের এই দিকটা প্রচুর গাছই আছে। হ্যাঁ, ওই বীরভূম ফিরভূম দুর্গাপুর ওসবটা শ্মশান হয়ে গেছে। হ্যাঁ, নেই বীরভূম নেই। তো আমি জানি, বীরভূম আমার তো খুব কাছের জায়গা। আমি তারাপীঠে কাটিয়েছি গোটা লাইফ। তারাপীঠ শ্মশানই আমার কেটে গেছে 14 বছর একটানা। ওখানেই থাকতাম। তারপর এখানকার কিছু শিষ্য ছেলে আছে আচ্ছা। আমার বাংলার। এখন দাদা ছেলে মেয়ে হয়ে গেছে, তখন অল্প কিছু ছিল। আচ্ছা ওরা যেত আমার ওখানে। তো ওরা বললো যে মন্দিরটা এই অবস্থায়, তাহলে চলবে। আচ্ছা। তো তারপরে এলাম, যে আমার মায়ের আদেশ হলো, দিয়ে আবার ওই নতুন করে আবার সব 29শে ফাল্গুন আমাদের বাৎসরিক উৎসব। 29শে ফাল্গুন। ফাল্গুন। আচ্ছা ওই দিন মহামারাতে প্রথম অন্ন খেয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এটা এখানকার ইতিহাস। আচ্ছা মানে এর আগে 46 বা আমি আসার আগে 46 বছর অন্নভোগ বন্ধ ছিল। সকাল সন্ধ্যে ফল মিষ্টি ভোগ হতো, বামুন আসতো। আচ্ছা। আর সাধু এসেছে, অনেক চলেও গেছে। মানে এখানকার যারা যে বয়োজ্যেষ্ঠ সবাই বলেন। 85 ওরা সব বলতেন আমার। তো সে অন্নভোগ 46 বছর বন্ধ ছিল। তো মা আমাকে আদেশ করেছিলেন যে, বাবু এখানে আর পাতাটা ফেলে দাও তো বাবু, এই যে সাদা মতো গাছটার উপরে পাতা রয়েছে। এই দেখো, এখানে চিন্তা হয়ে যাচ্ছে। কি পাবে, এখানে ভিজে যাবে। এই দেখো, আর চলে এসে দিতে সাদা মতো। হ্যাঁ, ফেলে দাও। আমি 46 বছর অন্য থেকে বঞ্চিত, উপবাসী আছি। তুই আমাকে ইয়ে কর। 29শে ফাল্গুন, ভাদ্র মাসের কথা হলো। 12ই ভাদ্র আমাকে জানিয়েছিলেন যে 29শে ফাল্গুন আমার বাৎসরিক উৎসবের ব্যবস্থা করে, এবং ওই দিন মানুষ এসে প্রসাদ পাবে। তো সেই দিনটাকে অন্য ক্ষেত্রেও বলা হয় আর কি। মায়ের ঘরে একটু ভালোভাবেই সমস্ত 5 রকম ভোগ টোগ দেওয়া হয় মাকে। তারপরে গাছপালা সব সরিয়ে দেওয়া হয়, এখানে প্যান্ডেল একটা জিনিস সব আনা হয়, দিয়ে সারাদিন হয় প্রায় 5000 লোক প্রসাদ পায়। পোলাও হয় ধরুন, এবার রাইস হয়েছিল, 2টো তরকারি থাকে, চাটনি, মোদে, পায়েস। দুপুরের পর থেকে বা 12:30 থেকে খাওয়া শুরু হয়, একদম চলে সন্ধ্যে অবধি। 1000 টাকার লোক প্রসাদ পায়। শুনেছি জায়গাটা সম্বন্ধে, কিন্তু কোনোদিন আসা হয়নি। তো আজকে কি মনে হলো, যাই ঘুরে আসি। হ্যাঁ, বেশ করে। তুমি কি করো? হয়তো মা টেনেছে। হ্যাঁ, সেটা বটে। তুমি কি করো? আমার মুদিখানা দোকান আছে। কাল্লাতি। কি নাম তোমার? আমার নাম অঙ্কন হালদার। বড় মিত্র পাড়া। বড় মিত্র পাড়া, ওই যে আপনার বড় মিত্র পাড়া বাড়ি টুকু ছেলে আছে না, বিয়ে থা করেছে, হয়েছিলেন? আচ্ছা, চেনো ওকে? হ্যাঁ, তোমাদের সব পাড়া নাকি? আমাদের তো বারোয়ারি পুজো সব বাড়ির পাশে। ও আচ্ছা আচ্ছা। টুটু উৎসব মানে মানে বলে মামা আমাদের, কিন্তু আচ্ছা। অ্যাকচুয়ালি মামা নয়, কিন্তু মানে সেই ছোটোবেলা থেকেই সব আমাদের ঘরে মামা বলে, আমরা ভাগনা বলি। আচ্ছা এই আর কি। খুবই আসে এখানে টুটুর বাড়ির, টুটুর ধরো বৌদিরা, দাদা বৌদি, তারপরে বাড়ির ভাইপো ভাইজি, আচ্ছা সবাই আমার এখানে, আমার আচ্ছা। কাছে দীক্ষিত সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমার বড় মিত্র পাড়া মানে প্রচুর আছে দীক্ষিত আমার। আচ্ছা। ওই সব যখন যা দরকার পড়ে আসে, বা উৎসব উৎসবে, কালী পুজো, হুম। 2টো উৎসব হয়, একটা কালী পুজো, দীপাবলি, অমাবস্যার রাত্রিরে, কার্তিক মাসে দীপাবলি আর কি। হুম। আর একটা 29শে ফাল্গুন। আচ্ছা দেখি। এখানে সকাল সন্ধ্যে ভোগ, ফল মিষ্টি ভোগ হতো। বামুন, মাইনে করা বামুন ছিল, সকাল
সকালে একবার একটু ফল মিষ্টি ভেজ দিত, আর বামুন সন্ধ্যেবেলা একটা বাতাসা সেতল দিত, বাতাসা দিয়ে ওই ধূপকাঠি দিয়ে সন্ধে দিয়ে চলে যেত। অন্য হোক বন্ধ ছিল। তারপরে যাক মায়ের ইচ্ছা হয়েছে, মাই করেছেন সব, আমার কোনো ভূমিকা নেই বাবা, অত বলা ভুল। হ্যাঁ হ্যাঁ, যা করেছেন তিনিই করেছেন। কারণ আমি তো সন্ন্যাসী দীর্ঘ বছর, মানে 21 বছরের গোভার ছেড়েছি আমি। আমার যখন 21 ক্লাস তখন আমি আচ্ছা, যার ফলে আপনার বাড়ি কোথায় ছিল? আমার তো উপলতি বাড়ি, বাগনাপাড়া থেকে যেতে হয়। আচ্ছা, আচ্ছা, বাংলা তো হ্যাঁ, বাংলা, মহাকালী পোস্টন বাগনাপাড়ার পরে, আচ্ছা, মহাকালী পোস্টন থেকে 10 মিনিট। 10 ঠিক আছে, তাহলে আমরা একটু পরে আসবো। মায়ের দর্শন তো হলো না, 5:30টার সময় আসছি। সকালে খোলে 9টার পর, 9টার পর। সকালে 9টার পর খোলে, 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, 9টা থেকে 1টা মায়ের ভোগ হয়। আবার এদিকে 5:30 পৌনে 6টায় খোলা হয়, 1 সময় রাখবো, 9:30 মিনিট ঠিক আসবে না। আসছে, হ্যাঁ। আমরা মহারাজের কথা অনুযায়ী ঘড়ির কাঁটা ধরে ঠিক 5:30টার সময় চলে এসেছি মায়ের দর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন মায়ের মূর্তি, অপূর্ব সেই রূপ মায়ের। মা সবসময় সন্তানের কাছে অপূর্বই থাকে, তো এখানে যেন বেশি সুন্দর লাগছে। পাশে অনেক সন্ন্যাসীর ছবি আছে, সাধকের ছবি, তার মধ্যে ভবপাগলার ছবি আছে, তার নিচে আছে 3খানা নরকঙ্কালের মুন্ডু। অবশ্যই আপনাদের ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। জয় মা তারা, জয় মা কালী।